আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভী, যিনি কিছুদিন আগেও এই গ্রুপটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মিস্টার রিজভী, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আপনার ব্যস্ততা কী? আমার কোম্পানির মেইন ডিরেকশন যেগুলো আসে, যে মানে প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটা এবছর করব, এই এই প্রজেক্টটা 2 বছর পরে করব, এই সমস্ত জিনিস, এবং আমাদের কোম্পানির প্রতিনিয়ত প্রতি মাসেই ইসি মিটিং এবং 2-3 মাস অন্তর অন্তর আমাদের ডাইরেক্টর মিটিং থাকে, এগুলা করতে হয়। এগুলো করে বড় বড় ডিসিশন আমরা নিই। ওয়ালটন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্ন কী? ওয়ালটন তো আমরা যেভাবে করছি এইভাবে অগ্রগতি হইতে থাকলে তো আগের চেয়ে অনেক গতি পাবে, কারণ এখন আমাদের মূলধন অনেক বেশি, আগের মূলধনের চেয়ে অনেক গুণ বেশি। তাতে এখনকার ডিসিশনগুলো হয় আগের 5 বছরের যে প্রোগ্রেস হতো, সেই প্রোগ্রেস আমরা এখন 1-2 বছরের মধ্যে করার ডিসিশন হয়। যেমন আমাদের এখন রানিং আছে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আমরা কাজ করতেছি, এটা আমরা পুরো প্রজেক্ট করব। তো এটা বেশ জটিল এবং কঠিন হয়, এবং বেশ টাকা পয়সাও বেশি লাগবে। এইগুলা ধাপে ধাপে আমরা বড় বড় যারা দেশে নাই আর কি, দেশের মানুষের সাথে আমরা প্রতিযোগিতা করতে রাজি না। আমরা সাধারণত দেশকে বাইরে যাতে অর্থ না যায় সেই ধরনের প্রকল্প নিয়ে আমরা কাজ করি। শুরুটা কিভাবে হয়েছিল ওয়ালটনের? বাবার ব্যবসা, ছোট ব্যবসা, বড় ব্যবসা হলো। আমরা ছোটোকালে থেকে দেখতাম আমার বাবা ব্যবসা করেন, তারপরে ওনার ব্যবসায় সহযোগিতা করছি। লেখাপড়া শেষে আমরা নিজেরা ব্যবসার হাল ধরলাম পুরোটা। তারপর আস্তে আস্তে বড় হয়ে আমাদের সিআইসিডের ব্যবসা করতাম অনেক বড়, সেটা বাদ দিয়ে যে দেশের মানুষের জন্য আমরা কি করতে পারি। আমরা তো সিআইসিডের ব্যবসা করে ঢাকা চিটাগাংতে মাল কিনে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতাম, অনেক বড় কোটি কোটি টাকা ছিল। দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি আমি না করলে আরও জনে পারে। সম্পূর্ণ সাইডে দিয়ে আমরা ইলেকট্রনিক্সের জগতে আসলাম, যে ইলেকট্রনিক্স জগতে আমরা বিদেশ থেকে মাল কিনে এনে আমরা বিক্রি করতে থাকলাম। তারপরে দেখা গেল যে না, এটাও একটা কাজ হইতেছে না, ভালো কাজ, কারণ বিদেশ থেকে আমরা রেডি পণ্যটা কিনে আনি, সেগুলা যে তারা তৈরি করে, এতে অনেক ম্যান পাওয়ার এবং আমাদেরও দাম দিতে হয় বেশি। তখন আমরা দেশে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহ হই, এবং ইনশাল্লাহ তা সাকসেসফুলও হয় আল্লাহর রহমতে। এবং আমাদের দেশের এখন আমরা যে টেকনিশিয়ান লোকজন আগে পাওয়া যেত না, ইঞ্জিনিয়ার পাওয়া যেত না, এরকম এখন আমরা সবই আস্তে আস্তে নিজেরা গইলে বিদেশ থেকে ট্রেনিং করে আইনে আমরা এখন এই প্রতিষ্ঠানটা পুরোপুরি প্রোডাকশনে 100% প্রোডাকশনে গিয়েছে। ফ্রিজ, তারপরে এয়ার কন্ডিশন, এসি, লিফট, টেলিভিশন, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, হোম কিচেন অ্যাপ্লায়েন্স, এসব জিনিস আমরা ফুল প্রোডাকশনে গেছি। মোবাইল, ল্যাপটপ, এটা পার্টসও বানাই, এবং সেগুলো দিয়ে সংযোজন করা হয় ফ্যাক্টরি দিয়ে। আমাদের প্রায় এখন 20,000 লোক কর্মরত আছে স্টিল। আপনারা কি কখনো ভেবেছিলেন যে ওয়ালটন একটা সময় এরকম নিজেকে জায়ান্টে পরিণত করবে? আমরা বড় একটা কিছু হবে, বা আমরা দেশকে আমরা নিজেরাও পরিবর্তন হব। আমার 5 ভাই, তারা নিজেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরাও আগের ব্যাচেলরের মধ্যে লেখা থাকতো যে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ পড়াশোনা করেছি। তো এটার মানুষ সাধারণত স্লোগানই থাকে যে বিদ্যার জন্য ঢুকো, সেবার জন্য বেরিয়ে যাও। তো এই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, এবং মনেও করছি যে না, এত কষ্ট করে এত সরকারি ভর্তুকি দিয়ে আমাদেরকে লেখাপড়া শেখা হলো, আমাদেরও বাপ মায় অনেক সময় ব্যয় করে আমাদের এই লেখাপড়ার সুযোগ করে দিল, এগুলা আমরা প্রতিদান দিব ইনশাল্লাহ। বেঁচে থাকতে আমরা জীবনে যতদিন বেঁচে আছি ততদিন আমরা এই পৃথিবীর সাথে, এই প্রকৃতির সাথে সংগ্রাম করে মানুষের টিকা থাকার জন্য যে সব জিনিস দায়বদ্ধ আছে, এগুলো আমরা
মানে আবিষ্কার করব এবং তার দ্বারা যন্ত্রপাতির দ্বারা তৈরি করে তাদের জীবনযাপন আমরা সহজ সরল করব, এরকম উদ্দেশ্য আমরা নিয়ে কাজ করছি। আপনার কয় ভাই বোন এবং আপনাকে সবাই মিয়া ভাই বলে কেন? আমি সবচেয়ে বড় ভাই, বাপের বড় ছেলে। তো আমার ছোট ভাইয়েরা মেয়ে ভাই বলে, ছোট দুই বোন আছে তারা মেয়ে ভাই বলে। এই সুযোগে আমার যে চাচাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই আছে তারাও ওই মেয়ে ভাই ডাকে। তো তাদের মধ্যেও আমি বড়। তো এই কারণেই হয়তো সমাজের অনেক লোকই যায় না শুনে আমাদের বংশগত বা গ্রামের মানুষ, এলাকা যার সাথে পরিচয় হয়, এই নামটাই আমার তারা প্রিয় মনে করে। আপনার শৈশব কোথায় কেটেছে? শৈশব আমাদের টাঙ্গাইলে কাটছে। ওখানে আমাদের সুন্দর কলেজ আছে, সাদত বিশ্ববিদ্যালয় কলেজ। লেখাপড়া ওখানেই আমরা শেষ করছি। তো কাজেই সারাটা কিশোর, প্রথম যৌবন আমাদের ওখানেই কাটছে। এখন আপনার দিনটা কিভাবে শুরু হয়, শেষ হয় কিভাবে? দিন শুরু হয়, ব্রেকফাস্টটা খুব ভালো লাগে, মজা হয়, রাত্রে সুন্দর ঘুম হয় এবং দু একবার উঠতে হয়। তারপরে দিনটা সারাদিনই সুন্দর চিন্তা ভাবনা করি এবং অনেক কাজকাম কোম্পানির যেগুলো আমরা বড় বড় ডিসিশনগুলো আমাদের অফিসে নিতে পারে না, সেগুলো আমরা ডিসিশনগুলো এখান থেকে দিই। এবং ওই যে আমি আগেই বললাম, আমাদের প্রতি মাসে ইসি মিটিং হয়, আর প্রতি 2-3 মাস অন্তর অন্তর একবার বোর্ড মিটিং হয়। এর মধ্যে থেকে আমাদের বড় বড় প্রজেক্ট এবং কোম্পানি যে বিগত দিনে চলে আসলো, এর মধ্যে অনেক কিছু কাজকাম থাকে, এইচআর, অ্যাকাউন্টেন্ট, সিএ, কন্ট্রোল হইতেছে কীভাবে, R&D চলছে কীভাবে, R&D আর উন্নয়ন, নানান কিছু গবেষণা করার জন্য আমরা যে সমস্ত ভাবে চলছে তার চেয়ে আরও উন্নত করা যায়। সার্ভিস সেবাটা মানুষ কীরকম পাচ্ছে, কোনো তারা পণ্য কিনে তারা কোনো ভুগতেছে কিনা অসুবিধায়, এগুলো সব সহ অনেক সমাধানের জন্য আমরা আলাপ আলোচনা করি বোর্ড মিটিংয়ে, ইসি মিটিংয়ে। এর মধ্যে আমাদের সময় দিতে হয়। আর অফিস রেগুলার আমি করি না, কারণ বাসায় থাকি, কিন্তু ওখান থেকে বড় বড় যে খবর বার্তা যেগুলো নেওয়া দরকার সেগুলো আমরা পাই এবং সেভাবে নিই। আর অবসর জীবনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং এই সময়টা জীবনের সবারই চাওয়া থাকে। সারা জীবন তো লেখাপড়া, ছোটোবেলায় প্রচুর কঠিন কাজ, তারপরে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠা অনেক জটিল, সেটাও করতে হয়েছে এবং সেখান থেকে কয়েকবার চেঞ্জ করা হয়েছে। ট্রেডিং ব্যবসা থেকে আমাদের প্রোডাকশন ব্যবসায় আসতে আমাদের অনেক জটিলতা গেছে, সেগুলো পার দিয়ে এসে এখন স্থিতিশীল অবস্থায় আমরা কোম্পানিটাকে রেখে একটু লাইফ আলাদাভাবে এনজয় করতে এসেছি। শৈশবে আপনার স্বপ্ন কী ছিল? ওইসবে খেলাধুলা করব, আর আমি প্রকৃতি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে কেমনে মেঘ যায়, কেমনে আকাশ চলে, কেমনে চাঁদ ওঠে, কত আকাশ, সূর্য ওঠে, চন্দ্র রাত্রিবেলায় তারা ওঠে, এগুলো দেখে অনেক ভাবতাম একাই। তারপরে যখন লেখাপড়ার সাথে যখন দেখলাম যে না, আমাকে 7, 8, 9 পর্যন্ত 8 পর্যন্ত পড়ার পরে দেখলাম যে বিজ্ঞানের মধ্যে এগুলো আছে, তখন আমি বিজ্ঞান পড়ব এবং বৈজ্ঞানিক হয়ে এইসব জিনিস আমি আরও দেখব এবং এর মধ্যে আরও কিছু লোকে আছে এবং আবিষ্কার করব, কিছু গবেষণা করব এই ধরনের। তা তো কতটুকু হয়েছে সেটা আপনারাই জানেন, কিন্তু শিল্পটা আমাদের বৈজ্ঞানিক স্টাইলেই গড়ে উঠছে। কারণ আমরা বস্তায় করে একটা বস্তু বানাইলাম বা একটা পণ্যরে রূপান্তরিত করে একটা পণ্য বানালাম, তা না। আমাদের শত শত র মেটেরিয়ালকে রূপান্তরিত করে আমরা একটা পার্টসের আনি, তারপরে পার্টসটাকে সেটা আবার সংযোজন করে তারপরে আমরা জিনিসগুলো বানাচ্ছি। এটা অনেক জটিলতা এবং ইঞ্জিনিয়ারিং ব্যাপার এবং বৈজ্ঞানিক ব্যাপার। এর মধ্যে যারা গবেষণা করে অ্যাকচুয়ালি তারা বৈজ্ঞানিক। আমাদের যে সমস্ত R&Dতে আছেন, বেশ কয়েকশো বিএসসি ইঞ্জিনিয়ার আছেন, এমএসসি ইঞ্জিনিয়ার আছেন, বুয়েট, কুয়েট, সুয়েট, এবং ওইটা গেল সাইটের, আপনাদের R&D সাইটের, প্রোডাকশন সাইটের, তারপরে মেনটেন্যান্সের সাইটে, আর এদিকে অ্যাকাউন্টস তো সিএ, সিসি করা অনেক লোকজনই আছেন, ওনারা অ্যাকাউন্টগুলো দেখে, অডিট দেখে, এগুলা এইভাবেই চলে কোম্পানি।
ওয়ালটন যে আজকে একটা জায়ান্ট গ্রুপে পরিণত হয়েছে, এর মূল মন্ত্রটা কি ছিল? সততা এবং কর্মে ফাঁকি না দেওয়া, এবং উদ্যমী হয়ে আমরা যখন ইয়াং ছিলাম তখন আমাদের ঝড় বাতাস, বৃষ্টি কি ঠান্ডা আমাদের গায়ে লাগতো না। ওই সময় আমরা কোনো সময় বলি নাই যে একটু বসে থাকি বা একটু ফাঁকি দিই কাজে, কারণ আমরা জানতাম একসময় বয়স হবে, তখন ইচ্ছা করলেই আমি এই কাজটা করতে পারবো না। এই জন্যে আমরা সবাই ওই সময় থেকেই আমরা সব কিছু গুছিয়ে আমরা আনতে পারছি। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো শেষই, এখন আমি গবেষণাগার করব, এটা আমি বৈজ্ঞানিক জিনিসপত্র আরও সায়েন্টিস্ট নিয়োগ দেওয়া, যেগুলো যেগুলো দরকার আছে প্রকৃতি, এগুলো আমি গবেষণা করব। এবং আমাদের অলরেডি গবেষণাগার আছে, ওয়ালটন সায়েন্স রিসার্চ ল্যাবরেটরি, সেখানে প্রায় 100 লোক আছে এবং বৈজ্ঞানিক আছেন 8-10 জন। ওনারা ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট আছেন, সেখানে কয়েকজন আছেন বেশ, তারপরে মাইক্রোবায়োলজিস্ট আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, এরকম আছেন। ওনারা অবিরত বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে সেটা আমাদের ফ্রিজে, মোবাইলে, এসিতে এনে সর্বত্র কাজ করতেছেন, যাতে যেমন মনে করেন দুর্গন্ধ না হয়, তারপরে এসির বাতাসটা জানি শুষ্ক না হয়, খালি ড্রাই হয়ে না যায়, এটা একটা ময়েশ্চার জানি নির্ধারিত থাকে। নানান কিছু টুকিটাকি ব্যাপার আছে, কিন্তু জটিল অনেক। টেলিভিশনের সাউন্ডটা আমরা ঠিক করেছি, সেটা ডলবি সাউন্ডের সাথে আমরা জয়েন হয়েছি, সে ডলবি সাউন্ড দেওয়া হয়েছে। সেটা হয়তো বাজারে কতজনে দিছে জানি না, কিন্তু আমাদের টিভিতে ডলবি সাউন্ড, সেটা যেমনই মনে লাগে, কানে লাগে, এবং সেটা কোনো সময় মন হয় না, বিরক্ত হয় না, ব্রেন বিরক্ত হয় না নিতে শ্রুতিটা। ব্যবসায়ী সমাজের একটা অংশ, তাদের টাকা পয়সা হয়ে গেলে তারা রাজনীতিতে নাম লেখান, তাদের স্বপ্ন থাকে অনেকের এমপি মন্ত্রী হবেন, হয়েছেনও। আপনাদের এরকম স্বপ্ন কখনো জাগে নাই? না, আমরা তো এই কাজ নিয়েই ব্যস্ত। এখন এক হাতে দুই শৈল ধরার জন্য একটা প্রবাদই আছে। আমরা যদি এই যেগুলো বললাম, এই সমস্ত গবেষণা কাজ এগুলো বাদ দিয়ে আমরা যদি ওই দিকে যাই, আমাদের তো এইদিকে মনোযোগ দিতে পারবো না, তাদেরকে ডিরেকশন দিতে পারবো না। একটা জিনিসের এই ভুল হচ্ছে, এটা কারেকশন করতে হবে, তাহলে আমাদের বিজনেসটা ঠিক থাকবে না। আমরা এটা করেই সময় পাই না, বা কাজ না করলেও চিন্তা ভাবনা করে একটা কাজের ধারা আবিষ্কার করতে হয়। শুধু গায়ে খেটে বা অফিস করে কাজ করাই না, যে অনেক মনে মনে একটা থিঙ্কিং করতে হয় যে এটা এরকম হবে, ওইটা এরকম করতে হবে, এনে আরও লোকের ভালো বৈজ্ঞানিক চাকরি হোক, যাতে তারা বেতন বেশি পায়। যে দেশে যে কোলাহল শুরু হয়েছে, এটা যদি আমাদের না পায়, পরিবার চলার মতো সচ্ছলতা, বেতন এবং সে লাইফ স্টাইলটাও অনেক ভালো। আপনার কি মনে হয় যে ব্যবসায়ীদের কি আসলে রাজনীতিতে নামা উচিত, না ব্যবসাটাই করা উচিত? ব্যবসার স্টাইল ধরে, যার যেরকম ব্যবসা, যে মনে সেটা তার ব্রেনের ক্ষমতার উপর এবং ব্যবসার ধরনের উপর নির্ভর করে। এটার উপরে কোনো মন্তব্য করা পারবো না আমি। আপনার বাংলাদেশ নিয়ে ভাবনা কি? আমাদের দেশটা, মানুষ এই যে এই তারিখে যে গণ্ডগোলটা গেল, যে সেনাবাহিনীর লোক যেভাবে আমাদের সাপোর্ট দিছে, এটা ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। এবং এই দেশের জনগণ যেভাবে মানিয়ে নিছে সেই যে সাপোর্টটাকে মেনে নিছে, সবাইকে আমি ধন্যবাদ দিই। কারণ ধৈর্য শক্তি আছে, এটা সিরিয়ার মতো হয় নাই, বা মায়ানমারের মতো হয় নাই, হয়ে যেতে পারতো। তো এই দিকটা আল্লাহর রহমতে আমাদের দেশের সব মানুষেরই অনেক ধৈর্য, এবং কাজ যে পরিশ্রম করে করছে, সে কাজের ফলটা যেন আরও ভালোভাবে পায় এবং করতে পারে, সেই ধরনের আমি একটা আভাস দেখতেছি। আপনার জীবনের শেষ ইচ্ছে কি? বয়স চেঞ্জ হয়, ইচ্ছার পরিবর্তন হয়, মনের রং আর আকাশের রং এটা ঠিক থাকে না। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শক শ্রোতারা ভাই, আপনারা খেলাধুলা করেন, মন ফুর্তি রাখেন, শরীর ফুর্তি রাখেন, এবং মন খারাপ হয়ে গেলে ভালো ভালো গান বাজনা শোনেন, এবং দেশ বিদেশের অনেক সুন্দর জায়গা আছে, সেখানে বেড়ে আপনারা সময় কাটান।
আপনাদের মন ভুলে যাবে। মোবাইলটা দয়া করে ধরেন না, তাহলে আপনাদের এই যে জগতে আছেন, এখানে যে জগৎ ভালো লাগে না সেই জগতের সাথে সংস্পর্শ একদমই যদি না থাকে, আপনারা নিরিবিলি সুন্দর সুন্দর জায়গায় সময় এবং মাইন্ড চেঞ্জ করে আসুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ওয়ালটন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নুরুল আলম রিজভী। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।